রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলিবাকের উপকথা। আজকে গল্পের চতুর্থ পর্ব। সেই থমথমে মজলিসে সূচা দাবার আরম্ভ করলে। এই বাবার দয়াতেই হাঁসুলিবাকের যা কিছু। ওই চৌধুরীরা 3 পুরুষ আগে তখন গেরস্ত। সাহেবদের নীলকুঠির গোমস্তা, কুঠিরও তখন ভাঙা ভাঙটা অবস্থা। সেবার এলো কোপাইয়ের পেলয়বান, সে অনেক দিন আগে, তখন আমরা হই নাই। বাবার কাছে গল্প শুনেছি। দুপুরবেলা থেকে ভাসতে লাগলো কোপাই। রাত 1 প্রহর হতে হতে তুফান। হ্রদের পুকুরে শাহী পার পর্যন্ত ডুবে গেল। নীলকুঠির সাহেব প্রেম গাছে চড়ল। তারপর সমস্ত রাত হড়হড় হড়হড় বান চললই। চারদিক আধার ঘুটঘুটটি আর ঝমঝম জল। সে রাত যেন আজ পার হয়, কাল হবে না। এমন সময় রাত তখন 3 প্রহর চলছে। হাঁসুলিবাকের অনেক দূরে নদীর বুকে যেন আলো আর বাজনা আসছে বলে মনে হলো। দেখতে দেখতে পঞ্চশব্দের বাদ্যি বাজিয়ে নদীর বুক আলোয় আলোকিন্নি করে এক বিয়ে শাদীর নৌকার মতো নৌকা এসে লাগলো হাঁসুলিবাকের দহের মাথায়। সাহেব দেখেছিল, সে ঝাঁপিয়ে নামলো জলে। মেম বারণ করলে সাহেব শুনলে না। তখন মেম আর কি করে, মেমও নামলো। সাহেব 1 কোমর জল ভেঙে চলল নৌকা ধরতে। হঠাৎ ওই বাবার থান থেকে বেরিয়ে এলেন কর্তা। বলতে কাঁটা দিয়ে উঠছে গায়ে। সত্যি শিউরে উঠল সুচাঁদ। এই ন্যাড়া মাথা, ধপধপ করছে রং, গলায় রুদ্রাক্ষী, এই বইতে পরনে লাল কাপড়, পায়ে খড়ম। কর্তা জলের ওপর দিয়ে খড়ম পায়ে এগিয়ে এসে বললেন, কোথায় যাবে সাহেব? নৌকা ধরতে? যেও না, ও নৌকা তোমার নয়। সাহেব মানলে না সে কথা, বললে, পথ ছাড়ো, নইলে গুলি কারেঙ্গা। কর্তা হাসলেন, বেশ, ধারেঙ্গা তবে নৌকা। ব্যাস, যেমনি বলা অমনি সাহেব মেমের 1 কোমর জল হয়ে গেল অথই জল। সঙ্গে সঙ্গে এক ঘুরন চাকিতে পাক দিয়ে ডুবিয়ে কোথায় টেনে নিয়ে গেল শো করে। চৌধুরী ছিল সাহেবের কাছে আর একটা গাছের ডালে বসে। কর্তা এসে তাকে ডাকলেন, নেমে আয়। চৌধুরী তখন ভয় কাঁপছে। কর্তা হেসে বললেন, ওরে বেটা, ভয় নাই, নাম, তুই ডুববি না। বললে না, পেত্তয় যাবে বাবা। চৌধুরী নামলো। তো 1 হাঁটুর বেশি জল হলো না। কর্তা হাসলেন। তারপরে আঙুল দেখিয়ে বললেন, নৌকো লেগেছে দেখেছিস? ও নৌকো তোর। আমার পূজা করিস, দেবতার কাছে মাথা নোয়াস, অতিথিকে জল দিস, ভিখিরিকে ভিক দিস, গরিবকে দয়া করিস, মানুষের শুকনো মুখ দেখলে মিষ্টি কথা বলিস। চোখের কাছে ছিলেন লক্ষ্মী, তোকে দিলাম। যতদিন আমার কথা মেনে চলবি, উনি অচলা হয়ে থাকেন। অমান্যি করলে ছেড়ে যাবেন আর নিজেই ফল ভোগ করবি। তাকেই সেই কর্তাতেই এত হতচ্ছেদা। মা লক্ষ্মী তো গিয়েছেন, অধর্মের তো বাকি নাই। শেষমেশ সেই কর্তার থানে খুঁতো, কুকুর ধরা এঁটো পাঠার পুজো। এতে কি আর দেবতা থাকেন? দেবতাই শীষ দিচ্ছেন, চলে যাবেন তাই জানিয়ে দিচ্ছেন। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে উঠছিল ক্রমশ। হাঁসুলিবাকের নদীর চরে গ্রামের কোল ঘেঁষে নদীর সঙ্গে সমান্তরালভাবে বেঁকে চলে গিয়েছে গ্রামের বাঁশের বেড়। হাঁসুলির মতো 16 নদীর বেড়, তাই তার সঙ্গে সমান্তরালভাবে যে বাঁশবেড় বা বাঁশের বাঁধ, সেও গোলাকার।
বাঁশবাদিকে ঘিরে রেখেছে সবুজ কস্তার ডুরিমালার মতো। সেই বাঁশবন থেকে অন্ধকার গোল হয়ে এগিয়ে আসছে কাহারপাড়ার বসতিকে কেন্দ্র করে। উঠানের মজলিসের আলোটার মাথার উপর এসে আলোর বাধা পেয়ে যেন থমথম করছে। পেঁচাগুলো কর্কশ চেরা গলায় চিৎকার করে উড়ে যাচ্ছে। বাদুড় উড়ছে পাখটাসের শব্দে, মাথার উপরের বাতাস চমকে চমকে উঠছে। মধ্যে মধ্যে দুটোতে ঝগড়া করে পাখসাট মেরে চিলের মতো চিৎকার করছে। এরই মধ্যে সুচাদের এই গল্পে সেই বেলবন ও শ্যাওড়া বনের কর্তার মাহাত্ম্য, তার সেই গেরুয়া পরা ন্যাড়া মাথা রুদ্রাক্ষ ধবধবে পৈতেধারী চেহারার বর্ণনা শুনে এবং সেই কর্তার কাছে কুকুর ধরা পাঠা দেওয়ার অপরাধের কথা বিলিয়ে সকলে একেবারে নিদারুণ ভয় আড়ষ্ট পঙ্গু হয়ে গেল। কার একজনের কোলের ছেলেটা কেঁদে উঠল। মজলিস শুদ্ধ লোক বিরক্তভাবে বলে উঠল, আহ! ছেলেটার মা স্তন মুখে দিয়ে ছেলেটাকে নিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করলে, কিন্তু তার সাহস হলো না একা ঘরের ভিতরে যেতে। সুচাঁদ হঠাৎ আবার বললে, পানা, অপরাধ কিন্তু তোমারও বটে বাবার থানে। পানু এমন অভিযোগের জন্য প্রস্তুত ছিল না। তাছাড়া ভয় তার গলা শুকিয়ে গিয়েছিল। কেন কে জানে ভয় তারই হয়েছে সবচেয়ে বেশি। সুচাঁদের কথা শুনে সে উত্তর দিতে চেষ্টা করলে, কিন্তু পারলে না। তারপর বনোয়ারি সুচাঁদকে সায় দিয়ে বললে, তা ঠিক বলেছ পিসি, পাঁঠাটি তো পানুর ঘরে। সুচাঁদ এতক্ষণ ধরে নিজে একাই কথা বলে আসছিল, কানে না শোনার সমস্যা ছিল না। বনোয়ারির কথা বলাতেই সমস্যাটা নতুন করে জাগল। এমন গুরুতর তত্ত্বে রায় দেবার অধিকার কাহারপাড়ায় প্রাচীন বয়সের দাবিতে সুচাঁদ তার নিজস্ব বলে মনে করে। তাতে কেউ বাদ প্রতিবাদ করলে সে অপমান সুচাঁদের সহ্য হয় না। এদিক দিয়ে তার অত্যন্ত সতর্ক দৃষ্টি। বনোয়ারির কথা কানে শুনতে না পেয়ে সে ধারণা করলে বনোয়ারি তার কথার প্রতিবাদ করছে, তার কথাতে সে মৃদুস্বরে কথা বলে উড়িয়ে দিতে চাচ্ছে। স্ত্রীর দৃষ্টিতে সে বনোয়ারির দিকে একটু ঝুঁকে হাত নেড়ে বললে, তোর মতো বনোয়ারি আমি ঢের দেখেছি, বুঝলি? তুই তো সেদিনের ছেলে রে, মা মরে যে ছিল মাওরা ছেলে, আই ডিগডিগে প্যাট। আমার দুধ খেয়ে তোর হাড় পাঁচড়া ঢাকলো। আমার গত তখন ভাগলপুরের গাইয়ের মতন, বুকের দুধও তেমনি আইমোষের মতো। তুই আজ আমার ওপর কথা কইতে আসিস? এই আমি বলে রাখলাম, তুই দেখিস, গায়ের নোকে দেখবে, বছর পার হবে না পানুর খেনত হবে। পানু শিউরে উঠল। পানুর বউ দাঁড়িয়েছিল একটু দূরে মেয়েদের মধ্যে। মৃদু অথচ করুণ সুর তুলে সে কেঁদে উঠল। বনোয়ারি এবার চিৎকার করে বললে, তাই তো আমি বলছি গো, তুমি যা বলছো আমিও তাই বলছি। তাই বলছিস? হ্যাঁ বলছি, পাঁঠাটি যখন পানুর ঘরের, তখন পানুর অপরাধ খণ্ডায় কিসে? সুচাঁদের ঘোলাটে চোখ উজ্জ্বল হয়ে উঠল। বুদ্ধিমত্তা তৃপ্তির একটা হাসিও ফুটে উঠল মুখে। সে বলল, আই আই, খণ্ডায় কিসে? পানু কাতর হয়ে প্রশ্ন করলে, তাই তো বলছি গো, খণ্ডায় কিসে তাই বলো। শুনছো? বলি পিতিবিধেন কি বলো? তারস্বরে চিৎকার করে বললে শেষ কটা কটি। পিতিবিধেন? হ্যাঁ। একটু ভাবলে সুচাঁদ। বনোয়ারি প্রমুখ অন্য সকলে আলোচনা আরম্ভ করলে, তা কাল একবার চল সবাই চৌধুরী বাড়ি, বলা যাক সকল কথা খুলে। সুচাঁদ বললে, আর একটি পাঠা তুদে বানু, আর পাড়া ঘরে চাঁদা তুলে বাবার থানে পুজো হোক একদিন। জাঙলের নোকে যদি রহফেলা করে আমার আপনাদের কর্তব্য করি, না কি বলিস বনোয়ারি? আর পিতিবিদেন কি কি আছে বল, কর্তা তো দেবতা, তিনি তো বুঝবেন আমাদের কথা। বনোয়ারি বারবার ঘাড় নাড়লেন। হ্যাঁ তা তো বটে, ঠিক কথা। কি বলো হেসব?
সকলেই ঘাড় নাড়লে। প্রহ্লাদ, গোপীচাঁদ, পাগল, 2 নম্বর পানু, অমন সকলেই সম্মত হলো। হোক হোক, পুজো হোক। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 5ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।